বাসর ঘরে বসে আছি আর ভাবছি যার সাথে আমার বিয়ে হয়েছে শালা থুকু ব্যাটা আসলে একটা বজ্জাত। কতবার বিয়েটা ভাঙার চেষ্টা করছি, কিন্তু লাস্ট পর্যন্ত বিয়েটা হয়ে গেল। ব্যাটারে কতবার ফোন দিলাম বিয়েটা ভাঙার ব্যাপারে কথা বলবো বলে, কিন্তু তাও সে একই ফোনটা ধরেই নাই। কিন্তু গোপন সূত্রে জানা গেছে ব্যাটার এ বিয়েতে মত নাই, হয়তো প্রেম ট্রেম আছে। কিন্তু বিয়ে করতেছে কেন? হয়তো চাপে পড়ে। যাকে আমার কি, আমি এসবের মধ্যে নাই। আমি বিয়ে করতে চাই নাই কারণ আমার একেবারে ছোটবেলা থেকে শখ কোনো বিদেশি পোলারে বিয়ে করব। তবে আর জুটলো কই? তবে খাবিস বেটাও কম না, ফর্সা, লম্বা, 6 ফুট তো হবেই। চেহারা এত মায়া আর এত সুন্দর, আমি খালি ক্রাশের ওপর ক্রাশই খাইতেছি। তাও নিজের স্বপ্নটা বাদ দিয়ে এই খাবিসটার সাথে বিয়ে করার কোনো শখই ছিল না। এখন আসি পরিচয়ে। আমার নাম মীরা, অনার্সে উঠেছি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। তবে মার কাছে ফাজিল আর বাবার কাছে তার প্রিন্সেস। দেখতে শুনতে আমি ভালোই। আর আমার ওই বজ্জাত বরের নাম রায়ান, একটা বিশাল বড় কোম্পানির মালিক। ব্যাটা একটা খাবিশ। খাবিশ বলারও কারণ আছে, আর তা হলো আমার যখন রায়ান দেখতে এসেছিল তখন আমি ওনাকে বলেছিলাম, ভাইয়া আপনি এ বিয়ে করবেন না বলে দিন। আসলে ভাইয়া আমার না রিলেশন আছে, আর আমাদের বিয়েও হয়ে গেছে। কয়দিন পর বাবাকে বিয়ের ব্যাপারটা বলতাম, কিন্তু তার আগে এইগুলো হয়ে গেছে। তাই আপনি আমাকে বিয়ে করেন না। আপনি সবাইকে বলে দিন আপনি আমাকে পছন্দ করেন না, প্লিজ ভাইয়া। উনি কিছু বললেন না, শুধু একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি তো মনে মনে হেবি খুশি, ভাবছিলাম উনি বিয়েতে রাজি না হয়ে সবাইকে না করে দেবেন। কিন্তু বেটা বজ্জাত, খাবিশ, নেংটি, অ্যানাকোন্ডার বংশধর সবাইকে বলে সে নাকি বিয়েতে রাজি। বেটা আসলেই একটা বজ্জাত। এগুলো ভাবছি, হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। দেখি আমার বজ্জাত বর আসছে। ভদ্রতার খাতিরে তাকে সালাম দিলাম। সে উত্তর দিল, তারপর বলল, আপনি তো মেবি জানেন আমার এই বিয়েতে মত ছিল না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কি? এখন আপনি বলবেন আপনার একজনের সাথে ভালোবাসা আছে, আর তাকে আপনি অনেক ভালোবাসেন, তাকে বিয়েও করবেন। আমি আপনাদের মধ্যে শুধু শুধু কাবাব মে হাড্ডি হয়ে গেছি, কিন্তু আপনিও তো হয়েছেন। আমি তো আপনাকে বলেছিলাম বিয়ে না করতে, তাহলে কেন করলেন? রায়ান বাঁকা হেসে বলল, কারণ আমি খুব ভালো করে জানি আপনার কোনো রিলেশন নাই। কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনার কি মনে হয় রায়ান আহমেদ কাউকে বিয়ে করবে তার কোনো ডিটেলস না জেনে? জানেন যখন ভালোই হয়েছে। এখন আপনি টেন্স নিয়েন না, আমি আপনাকে হয়। ডিভোর্স দিয়ে দেবো, খুশি? কে বললো আমি এসবে খুশি? মানে? বিয়েতে আমার কোনো মত ছিল না বটে, কিন্তু এখন আমার মত পাল্টে গেছে। রায়ানের কথা সব মীরার মাথার উপর দিয়ে যাচ্ছে। মীরার তো মনে হচ্ছে তাকে একটা পাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ, আমার বাপ মা আমার সাথে কি করলো? আমি ফাজিল, দুষ্টু, কালা, বিলাই, যাই হই না কেন, তাও তো আমার মা বাবার একমাত্র আদরের মেয়ে। তারা কিভাবে পারলো আমাকে একটা পাগলের সাথে বিয়ে দিতে? রায়ান এতক্ষণ মীরার পাগল ছাগল কথাগুলো শুনছিল। মীরার কথা শুনে রায়ান তো রাগে আগুন হয়ে গেছে। তবে ভয়ের কোনো কারণ নাই, আপাতত আগুনে পুড়ে যায় নাই। কিন্তু রাগী কণ্ঠে বলল, হোয়াট ননসেন্স! তোমার মাথা কি গেছে নাকি? আমাকে কি তোমার দেখে পাগল মনে হয়? তা নয় তো কি? মানে? তো আপনি পাগল নয় তো কি? হ্যাঁ, আপনার জিএফ আছে, তাও আমাকে আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইউ বলছেন, আবার সুইট হার্টও বলছেন। আপনার মতো লুচু আমি আর একটাও কি দেখিনি। বললি? আমি লুচু? তোরে তো আমি... বলেই মীরার দিকে এগিয়ে যাচ্ছিল। তা দেখে মীরা বলে, ওই, তুই আসলেই একটা লুচু। জিএফ থাকা সত্ত্বেও, ছিছি, কি অভাগী তোর জিএফ। আমি এখনই তোর জিএফ এর সাথে তোর কুকর্মের কথা বলবো, তুই দাঁড়া। কথাটা বলেই বসা থেকে উঠে দাঁড়ায় মীরা। আমার গফ থাকতে তাকে এনে বলবা? মানে? মানে আমার কোনো গফ নেই সুইটহার্ট। আর বাকি রইল ডিভোর্সের কথা। এটা তোমার মাথা থেকে ফেলে দাও জান। তাহলে যখন আমি এত কষ্ট করে আপনার আর আপনার না থাকা জিএফকে এত কিছু বললাম, তখন আপনি আমাকে বলেননি কেন? হ্যাঁ, কাম অন বেবি, তোমার ওই পাগলা ছাগলা কথাগুলো শুনতে আমার অনেক মজা লাগছিল। অ্যান্ড ট্রাস্ট মি, তোমার মতো
তোমার কথাগুলো পাগল পাগল। মীরার দিকে এগোতে এগোতে কথাটা বলল রায়ান। কি বললি? দাঁড়া, তোকে আমি এখন কি করব তুই খালি দেখ। একবার কাছে আয়। রায়ান মীরাকে বলতে না দিয়ে বলল। আমার কাছে আসার তোমার এত ইচ্ছা? আগে জানলে তো আমি আরো আগে আসতাম। আল্লাহ গো আল্লাহ! বেটা বজ্জাত, সাইবেরিয়ার অভাগী পাখি, নেংটি ইঁদুরের বাচ্চার বংশধর। তুই তো দেখি সেই লেভেলের লিচু টুকু, লুচু। ওই ওই, কাছে আসবি না, না হলে আমি কিন্তু তোকে কামড় দিব বলে দিলাম। মীরা পিছাতে পিছাতে বলল কথাটা। তাই? তাহলে দাও না। মানা করছে কে? প্লিজ দূরে যান, না হলে আমি কিন্তু। না হলে কি? রায়ানকে এভাবে দেখে মীরা ৫-৬টা ঢোক অনায়াসে গিলে ফেলে। আগ পাচ্ছে না ভেবে রায়ানকে একটা জোরে ধাক্কা দিয়ে দৌড়, তারপর সোজা ওয়াশরুমের ভেতর। আচমকে এভাবে ধাক্কা দেওয়ায় রায়ান কিছুটা সরে যায়। মীরাকে এভাবে ওয়াশরুমে যেতে দেখে বলে। জান, তুমি কি মনে করো এভাবে আমার কাছ থেকে বাঁচাতে পারবে? আমিও দেখব কতক্ষণ তুমি ওখানে থাকতে পারো। ঘুরে ফিরে তো আমার কাছেই আসবে। বলেই রায়ান বিছানায় শুয়ে মোবাইল টিপা শুরু করে। আর এদিকে মীরা রায়ানের কথা শুনে ভয়ে ওয়াশরুম থেকে বেরই হচ্ছে না। মনে মনে ভাবছে। যাক, ব্যাটা বজ্জাতের ওয়াশরুমটা অনেক বড়, এখানে অনায়াসে বসে থাকতে পারবো, পারলে ঘুমাতেও পারবো। প্রায় ১ ঘন্টা পর মীরা আসছে না দেখে রায়ান তো টেনশনে শেষ। টেনশনের জ্বালায় রায়ান মীরাকে অনেক ডাক দেয়, কিন্তু মীরার কোনো সাড়া শব্দ পায় না। ওয়াশরুমের দরজা অনেকবার নক করেও কিন্তু তাও মীরা কোনো আওয়াজ করে না। তাই বাধ্য হয়ে রায়ান ওয়াশরুমের দরজা ভেঙে ফেলে। রায়ান ওয়াশরুমের ভেতরে ঢুকে দেখে মীরা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। বাবারে বাবা! কি মেয়ে! এত ডাকলাম, দরজাও ভেঙে ফেললাম, তাও এ মেয়ের ঘুম ভাঙলো না। কি ঘুম পাগল! আর ওয়াশরুমে কেউ ঘুমায়? উফ! বলেই রায়ান মীরাকে কোলে করে নিয়ে যায়, তারপর বিছানায় শুয়ে দেয়। মীরার যাতে ঘুমাতে কষ্ট না হয় তাই রায়ান তার পরনে গহনাগুলো খুলে ফেলে। রায়ান মীরার কাছ থেকে সরে যেতে নেয়, তখন রায়ানের চোখ মীরার মায়াবী চেহারায় আটকে কি যায়। মায়া আছে তোমার এই চেহারায়, যা আমাকে তোমার দিকে খুব করে টানছে। আসলে সত্যি বলতে কি জানো? ওইদিন তোমাকে ওভাবে না দেখলে হয়তো আজ আমাদের বিয়েটাই হতো না। তারপর রায়ান মীরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকালে মীরার ঘুম আগে ভাঙে। আজ অনেক আরামে ঘুমালো সে। চোখ বন্ধ করে শোয়া অবস্থায় ভাবছে। আজকে কি আরামে ঘুমালাম। শীতের সকালে এমন লাগলে ঘুমানোর মজাটাই আলাদা। কিন্তু আই হ্যাভ এ গভীর প্রশ্ন, ওয়াশরুমের ফ্লোর এত নরম কেন? ব্যাটা বজ্জাত তো অনেক বড়লোক, টাকা পয়সা বেশি হয়ে গেছে মনে হয়, তাই কোথায় খরচ করবে বুঝতে পারছে না। অবশেষে কিছু খুঁজে না পেয়ে ওয়াশরুমের ফ্লোর তুলা দিয়ে তৈরি করছে মনে হয়। যাগে, আমার কি, এখন আর ঘুম আসছে না, ওঠা উচিত। বলেই মীরা চোখ বন্ধ করেই উঠতে চায়, কিন্তু পারে না। কিছু একটা খুব শক্ত করে ধরে আছে তাকে। তাই তাড়াতাড়ি চোখ খুলে মীরা আশেপাশে তাকানো শুরু করে। আর যা দেখে তাতে সে একদমই প্রস্তুত ছিল না। রায়ান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। যা দেখে মীরা রায়ানকে একটা জোরে ধাক্কা দেয়। ফলে বেচারা মীরার বজ্জাত বর ধপাস করে নিচে পড়ে যায়। মীরা সেসব তোয়াক্কা না করে বলতে শুরু করে। ওরে ব্যাটা বজ্জাত, লুচু, আভাগী অ্যানাকোন্ডা, ফাজিল, বিড়ালের বাচ্চা, ইঁদুর, কালা থুকু, সাদা কুমির, খাবিসের বংশধর, সাইবেরিয়ান খারাপ পাখি, আমাকে জড়িয়ে ধরার সাহস তোর কি করে হয়? তোকে কি আমি এমনি লুচু বলি? যত সব বজ্জাতের পোলা! মীরার কথা শুনে রায়ানের মাথায় রাগ উঠে যায়। যদিও এটা চিন্তার বিষয় কিভাবে রাগ মাথায় ওঠে, কিন্তু রায়ান এসব চিন্তা বাদ দিয়ে এই মুহূর্তে তার বউকে নিয়ে চিন্তায় ব্যস্ত। কই একটু বউকে জড়িয়ে ধরে ঘুমাবে তা না, এই ফাজিল মেয়েটার জন্য কিচ্ছু হচ্ছে না। আমি তো ওয়াশরুমে ছিলাম, এখানে আসলাম কেমনে? তুই আনছস না আমাকে, সত্যি করে বল। রায়ান এবার রাগ কন্ট্রোল করতে পারল না। মীরার কাছে গিয়ে ওর ২ হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরে তারপর বলে। হ্যাঁ, আমিই তোকে এখানে এনেছি। এখন কি করবি তুই আমাকে বল? দেখুন মীরার কথা শেষ হওয়ার আগেই রায়ান মীরার ঠোঁট দখল করে নেয়। মীরা অনেক চেষ্টা করে রায়ানকে নিজের কাছ থেকে সরাতে, কিন্তু পারে না। প্রায় অনেকক্ষণ পরে রায়ান মীরাকে ছেড়ে দেয়। রায়ান মীরাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে মীরা রায়ানকে একটা ধাক্কা দেয়, কিন্তু এবার রায়ান পড়েনি। মীরার ব্যাড লাক।
মীরা আর রায়ান দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। মীরা হঠাৎই বলে ওঠে, ছি, আপনি কত নোংরা! আপনাকে আমি খাবিস কি শখে বলি? হোয়াট ননসেন্স! আমি আবার কি করলাম? আবার জিগায়? আপনার লজ্জা টজ্জা তো দেখি কিছুই নেই। কই ভাবছিলাম কোন বিদেশি পোলার লগে আমার ফার্স্ট কিস হবে, তা না হয়ে আপনার সাথে, তাও বিনা ব্রাশ করেছি। রায়ান মীরার কথা শুনে হাসতে হাসতে শেষ। রায়ানের হাসি দেখে মীরা বলে, এত হাসার কি আছে? বেবি, এটা তো ট্রেইলার ছিল। আর সামান্য ব্যাপার, এতে তোমার এই অবস্থা। বাকিগুলো তো কি হবে? ওয়েট ওয়েট, তোমার কি আবার খেতে ইচ্ছে করছে? মীরা রায়ানের এগোনো দেখে সোজা দৌড় দেয় ওয়াশরুমের ভেতরে। রায়ান মীরা যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, সবসময় কেন পালাও আমার কাছ থেকে? আমি কি এতই খারাপ? ওইবার তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এবারে কি তাই করবে? মনে রেখো, যতই দূরে যাওয়ার চেষ্টা করো না কেন, পারবে না। কারণ আমি পারতে দেব না। একবার হারিয়েছি, এবার আর হারাতে পারবো না। তারপর রায়ান রুম থেকে বারান্দায় চলে যায় আর কাকে যেন কল দেয়। তোমাকে তো থ্যাঙ্কস দেয়া হয়নি, তাই কল দিলাম। আফটার অল, তুমি না থাকলে হয়তো এ বিয়ে হতোই না। ওকে, তাহলে কাল দেখা করি। ওকে, বাই। এদিকে মীরা পড়েছে চরম বিপদে। বাথরুমের দরজা ভাঙা। এবার বুঝছি বেটা বজ্জাত কিভাবে আমাকে ওয়াশরুম থেকে বাইর করছে। কিন্তু আমি এখন ফ্রেশ হবো কেমনে? আইডিয়া, বুঝেছি আমাকে কি করতে হবে। মীরা ওয়াশরুমের দরজা একটু ফাঁক করে দেখে রুমে রায়ান আছে কিনা। যাক, বজ্জাত বরটা রুমে নেই, কিন্তু গেল কই? যেখানে ইচ্ছা যাক, আমার কি, আমি তো আমার কাজ করব। বলেই মীরা ধীরে ধীরে নিজের ব্যাগের দিকে যায়। ব্যাগ খুলে দেখে পুরা ব্যাগ ভর্তি শুধু শাড়ি আর শাড়ি। এইটা কি হইল? শাড়ি ছাড়া তো দেখি ব্যাগে কিছুই নাই। উফ, কিন্তু কিছু করার নেই, সে তো দুইটা শাড়ি নিয়ে নেই, কি আর করার। মীরা দুটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তারপর একটা শাড়ি দেয় ওয়াশরুমে দরজায় লাগানোর জন্য। শাড়িটা দড়ির মতো করে এক কোণায় দিয়ে ওয়াশরুমের দরজায় হ্যান্ডেলে বাঁধে। তারপর অন্য সাইড দিয়ে পানির পাইপ টান টান করে শক্তভাবে বাঁধে, যাতে দরজা না খুলতে পারে। মীরার আইডিয়া কাজে লেগেছে দেখে মীরা নিজেকে নিজেই বলতে লাগে, বাহ মীরা বাহ, তুই কত ট্যালেন্টেড! তোর মতো ট্যালেন্টেড মানুষ আছে নাকি? কিন্তু তোর ভাগ্যেই পড়লো ওই রায়ান নামক অ্যানাকোন্ডা। থাক, ব্যাপার না, তোর সাথে থাকতে থাকতে সেও ট্যালেন্টেড হয়ে যাবে। এদিকে রায়ান কথা বলা শেষ করে রুমে আসে। তারপর সুন্দর মতো বিছানায় শুয়ে মোবাইল টিপাটিপি শুরু করে দেয়। প্রায় অনেকক্ষণ পরে মীরা ওয়াশরুমের থেকে বের হয়। মীরাকে দেখে রায়ানের মুখ আপনা আপনি হা হয়ে যায়। ভাগ্যিস রায়ানের বাড়ি মশাপ্রুফ, না হলে যে কত মশা রায়ানের মুখে ঢুকে যেত আল্লাহ জানে। যাকে এগুলো বাদ, এবার বলে রায়ানের হা করার মূল কারণ হলো মীরা শাড়ি পরে এসেছে, তাও আবার কোনো রকম পেঁচিয়ে পুচিয়ে। মীরা রায়ানের এমন ভাবে তাকানো দেখে অনেকটা লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে বলে, আমি শাড়ি পরতে পারি না, কোনোভাবে পেঁচিয়ে পুচিয়ে পরেছি। কত কষ্ট হয়েছে আমার এই শাড়ি পরতে জানেন? আর আপনি কিনা আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন। রায়ান এবার হাসি আটকিয়ে রাখতে পারল না, জোরে জোরে হেসে দিল আর বলল, শাড়ি পরতে পারো না সেটা আমাকে বলবা না? তোমাকে কেমন লাগছে জানো? আপনার সমস্যা কি বলুন তো? আপনি মনে হয় অনেক শাড়ি পরাতে পারেন। তা নয় তো কি, আমি ভালোই শাড়ি পরাতে পারি। রায়ানের কথা শুনে মীরা হাসতে হাসতে শেষ। কোনো মতে বলল, আপনি শাড়ি পরাতে পারেন? আচ্ছা, ওয়েট ওয়েট, কেমনে? আরে, এগুলো সাধারণ ব্যাপার। জীবনে কত মেয়েকে পড়াইছি। কথাটা বলে জিব্বায় একটা কামড় দেয় রায়ান। কি? ইয়ে মানে না, না মানে। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি আপনার ক্যারেক্টার কেমন। মীরার কথা শুনে রায়ানের রাগ হয়। সে উঠে মীরার দিকে এগোতে থাকে। তা দেখে মীরা পিছাতে থাকে আর বলে, দেখুন, প্লিজ দূরে যান, প্লিজ। কিন্তু কে শোনে কার কথা। রায়ান মীরার একদম কাছে চলে যায়। মীরা ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে। তা দেখে আমাদের কিউট ভিলেন হিরো বাঁকা হেসে দেয় আর টুপ করে মীরার গালে একটা কিস করে দেয়। তারপর শাড়ি পরানো শুরু করে দেয়। মীরা রায়ানের এসব কাজ দেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রায়ান শাড়ি পরানোর মাঝে দুষ্টামি করছে আর মীরা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। শাড়ি পরানো শেষে রায়ান মীরার দিকে তাকায়, দেখে তার অ্যাঞ্জেল লজ্জায় লাল হয়ে আছে। তাই আরো লজ্জা দেওয়ার জন্য বলে, যেন জান, তোমাকে না শাড়িতে আরো হট লাগছে।
কি বলো? মীরার এবার ইচ্ছা করছে মাটিতে মিশে যেতে। মীরার চোখ বড় বড় হয়ে আছে, যাকে বলে রসগোল্লার মতো। বুইরা অ্যানাকোন্ডা, বজ্জাতের হাড্ডি, ছেঁচড়া পোলা, হালায় কয় কি? লজ্জা টজ্জা কিছু নেই? হায় আল্লাহ, কার সাথে বিয়ে হলো আমার? কি বললা? কমুনা, কি করবেন? কি করব? দেখবা? না না, আমার দেখা লাগবে না। আচ্ছা, বাসায় কি কেউ নেই? না মানে এতক্ষণ হয়ে গেলেও কেউ আসছে না যে? না, কেউ নেই। বলে রায়ান চলে গেল। মীরা হতবম্বের মতো দাঁড়িয়ে আছে। সে তো কোনো খারাপ কিছু বলেনি, তাহলে এভাবে মন খারাপ করার কি আছে? এসব ভাবতে ভাবতে মীরা রুম থেকে বারান্দায় চলে আসে। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু রায়ান আসে না দেখে মীরা নিজেকে নিজেই বলতে লাগে, কি মানুষ রে বাবা! আমি হলাম গিয়ে নতুন বউ, আমাকে ডাকবে, আমি নিচে যাব, সবার সাথে পরিচিত হব। তা না, কেউ আসলো না। আর আমার বরটাও কম না, বেটা বজ্জাত। তারপর রুম থেকে বের হয়ে রায়ান কই তা দেখার জন্য সিঁড়ির কাছে আসতেই দেখে রায়ান নাস্তা নিয়ে সিঁড়িতে আসছে। মীরা হাসি মুখে রায়ানকে বলে, যাক, আপনাকে পেলাম। কতক্ষণ আপনার... রায়ান মীরাকে আর বলতে না দিয়ে বলল, তুমি রুম থেকে বের হলা কেন? আসলে অনেকক্ষণ ধরে রুমে একা একা ছিলাম তো, আর আপনিও ছিলেন না, তাই আর কি একটু বের হলাম। সত্যি করে বলো তো, আমাকে মিস করছিলে না? আমার খেয়ে দেয়ে তো কাজ নেই, আমি কেন আপনাকে মিস করব? না করতেও তো পারো। আচ্ছা, আপনি বললেন না যে আপনার মা বাবা কই? রায়ান মীরার কথা শুনে একটা দীর্ঘশ্বাস নিল। তারপর মীরাকে বলল, তোমার কি আসলেই কিছুই মনে নেই মীরা? কেমনে সব ভুলে গেলে? আগে থেকে অনেক পাল্টে গেছো তুমি। রায়ানের কোনো কথাই মীরা বুঝতে পারছে না। তবে কি মীরা রায়ানকে আগে থেকে চিনে? কিন্তু মীরার তো মনে পড়ছে না। সে তো রায়ানকে তাকে দেখতে আসার সময় দেখেছিল, এর আগে তো কখনো দেখেনি। মীরার ধ্যান ভাঙে রায়ানের কথায়। কেন এমন হলো বলতে পারো মীরা? কি বলছেন আপনি মিস্টার রায়ান? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি একটু বুঝিয়ে বলবেন প্লিজ? মীরার কথায় রায়ান বাস্তবে আসে। তারপর বলে, না, কিছু না। আমার বাবা বিদেশে। মীরা আর মা নেই। আচ্ছা, তুমি রুমে আসো। রায়ান মীরার আগে চলে আসে রুমে। তারপর বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে। আমি বলতে পারবো না মীরা, পারবো না আমি। না হলে তুমি আমাকে ভুল বুঝবে। জান, একদিকে ভালোই হলো, তুমি আর আমাকে ভুল বুঝবে না। কিন্তু আমি যে আমার আগের মীরাকে ভালোবাসি। তোমার আমার সাথে এতগুলো কথা আমাকে কিন্তু কুড়ে কুড়ে খায়। কিন্তু তাও আমার আফসোস নেই, কারণ তুমি আমার কাছেই আছো। ওই দিন যদি ওটা না হতো তাহলে তুমি আমার কাছ থেকে অনেক দূরে যেতে না। রায়ান এসব ভাবছে। হঠাৎ তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রায়ান জানে এটা কে, তাই পেছনে না তাকিয়েই বলে, মীরা, তুমি রুমে যাও, আমি আসছি। মীরা বুঝতে পারে রায়ানের মন খারাপ, তাই কথা না বাড়িয়ে রুমে চলে যায়। মীরার কেন জানি রায়ানের প্রতি এক অদ্ভুত টান অনুভব হয়। মনে হয় সে রায়ানকে চিনে, অনেক ভালো করে চিনে, কিন্তু তার মনে পড়ছে না কিভাবে, কোথায়, আর তার মনে পড়ছেই বা না কেন। উফ, পাগল হয়ে যাব আমি। মীরা বিছানায় বসে বসে এগুলো ভাবছে, তখনই রায়ান আসে। রায়ান মীরাকে এভাবে মন খারাপ করতে দেখে রায়ানেরও মন খারাপ হয়ে যায়। তার যা মীরার সাথে ঝগড়াই করতে ভালো লাগে, তাই টেবিল থেকে নাস্তার প্লেটটা নিয়ে মীরাকে দেয় আর বলে, মীরা বেবে, আমাকে খাওয়াই দাও তো। পেটের ভিতর ক্ষুধায় ইঁদুরগুলো দৌড়ে বেড়াচ্ছে। আর জানো, ইঁদুরগুলো একেবারে তোমার মতো, আমাকে অনেক জ্বালায়। কি? শুনেন, আপনার পেটের ইঁদুরগুলো আমার মতো না, আপনার মতো বজ্জাত, বুঝছেন? কি বললি? তোরে তো আমি... বলেই রায়ান মীরার দিকে এগিয়ে আসছিল। তা দেখে মীরা বলে উঠে, না মানে আপনি খাবেন না? খাবার যে ঠান্ডা হয়ে গেল। খান খান, তাড়াতাড়ি খান। মীরা রায়ানকে খাওয়াতে গেলে রায়ান মীরার হাত ধরে তাকে খাইয়ে দেয়। তারপর বলে, এখন আমাকে খেতে দাও। আমি তো আপনাকে খেতেই দিয়েছিলাম, আপনি তো আমাকে খাইয়ে দিলেন। আরে বুঝছি তো, এখন আমি খাই প্লিজ। আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনি কি কখনো পাবনায় গেছেন? মানে? তা নয় তো কি, আপনার খাওয়ার দরকার, আপনি খান, আমাকে বলছেন কেন? আমার তো আপনার ভাবসাব কিছুই ভালো লাগছে না। তবে ঠিক আছে, খাচ্ছি। পরে আমাকে কিছু বলবা না। আবার বলছে মাথা আসলে গেছে। মীরার কথা শেষ হওয়ার আগে রায়ান মীরার ঠোঁট দুটো দখল করে নেয়। মীরা কিছুক্ষণ চিন্তা করে তার সাথে কি হচ্ছে। তারপর যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আর ব্যর্থ হয়, তখন রায়ানের ঠোঁটে দেয় একটা কামড়। রায়ান বেচারা ব্যথায় কুঁকড়ে ওঠে। এক ঝটকায় মীরাকে দূরে সরিয়ে দেয়। এগুলো কি মীরা? শান্তি মতো ব্রেকফাস্টও করতে দাও না? হুম, কি
শখ। এখন এর শাস্তি তো পাইতেই হবে তোমাকে জান। যাও, রান্না করো আমার জন্য। দুপুরে খাবো আমি। আমি আসলে রান্না করতে পারি না। ন্যাকামি করো। ন্যাকামি করো আমার সাথে। আমি জানি না মনে করো? আমি সব জানি ম্যাম। তুই দেখি আমার সব বায়োটা নিয়ে রাখছস। আমি পারবো না রান্না করতে। রায়ান কিচ্ছু বলল না, শুধু মীরাকে কোলে নিয়ে হাঁটা ধরল। রায়ান কিছু না বলে মীরাকে কোলে তুলে নেয়। মীরা রায়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। রায়ান মীরাকে একেবারে রান্নাঘরে নিয়ে যেয়ে তারপর কোল থেকে নামায়। মীরা রাগী চোখে রায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান সেসব তোয়াক্কা না করে মীরাকে বলে, তা মাই সুইট হার্ট, বউ কি রান্না শুরু করো। আচ্ছা, কি রাত বাড়াতে বলো? কি রাঁধবো শুনবেন? অবশ্যই। তাহলে শুনুন। প্রথমে রান্না করব তেলাপোকার স্যুপ উইথ চিলি সস, মুরগি আর গরুর নাড়ি ভুড়ি ভাজি, টিকটিকির ডিম ভাজি আর সিদ্ধ টিকটিকির সালাদ, সাথে আরও অনেক কিছু। খেতে অনেক ইয়াম্মি হবে, তাই না? ছি। মীরা রায়ানের রিয়াকশন দেখে হাসতে হাসতে শেষ। আর রায়ান সে তো তার অ্যাঞ্জেলের মুগ্ধ করা হাসির দিকে তাকিয়ে আছে। আমি জানি মীরা, তুমি আমাকে এখনো ভালোবাসো। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ওটা করিনি। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যই আমি ওটা করতে বাধ্য হই। না হলে যে তুমি আমাকে ভালোবাসতে না। রায়ান মীরাকে দেখে এগুলো ভাবছে আর মীরা আপন মনে হাসছে। মীরা হাসতে হাসতে খেয়াল করে রায়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়ান কিভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা কিছুটা লজ্জা পায়। কোনো মতে বলে, আচ্ছা, আপনি কি খাবেন বলেন, আমি রান্না করে দিচ্ছি। তুমি জানো আমি কি খাবো? আজব, আমি কিভাবে জানবো? একটু মনে করার চেষ্টা করো। বিরিয়ানি খাবেন? রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুম, আমাকে ভুলে গেলে। কিন্তু আমার পছন্দ অপছন্দ সব এখনো তোমার মনে আছে। মীরা রায়ানের জবাব পেয়ে বিরিয়ানি বানানো শুরু করে দিল। আর রায়ান রান্নাঘরের এক পাশে দাঁড়িয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে মীরাকে দেখছে। রায়ান মীরাকে যতই দেখছে তার মনে এক অজানা ভয় তাকে ততই গ্রাস করছে। আর সে ভয় হলো মীরাকে হারানোর। আচ্ছা, সত্যিটা জানার পর মীরা কি আসলে তাকে ছেড়ে চলে যাবে? মীরা চলে গেলে রায়ান কিভাবে বাঁচবে? মীরাকে ছাড়া যে তার শ্বাস নিতে কষ্ট হয়। আমি জানি একদিন না একদিন তুমি সত্যিটা জেনে যাবে। কিন্তু প্লিজ মীরা, আমাকে ছেড়ে চলে যেও না। আমি যে তোমাকে ছাড়া অচল। মীরা রান্না করছিল, হঠাৎ খেয়াল করে রায়ান তার দিকে তাকিয়ে আছে। তা দেখে মীরা বিড়বিড় করতে থাকে। বজ্জাত লুচু বর, সারাদিন খালি তাকায় থাকে। নির্লজ্জ ব্যয় কোথাকার। ইচ্ছা করে তেলাপোকার আচার আর ইঁদুরের ভর্তা খাইয়ে দিই। মীরা এগুলো বিড়বিড় করছে। হঠাৎ কে যেন তাকে জড়িয়ে ধরে। মীরা প্রথমে ভয় পেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। কারণ সে জানে তাকে ধরা নির্লজ্জ বেহায়া বজ্জাত মানুষটা রায়ান। মীরা রায়ানকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু লাভ হয় না। রায়ান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তাই মীরা আর কিচ্ছু করে না। জানে বাঁকা মানুষের সাথে বাঁকা কথা বলে লাভ নেই। মীরা যে কিছু বলছে না তা মনে হয় রায়ানের সহ্য হচ্ছে না। রায়ান মীরাকে কাতকুতে দেওয়া শুরু করে। মীরা সহ্য করতে না পেরে তার হাতে থাকা রান্নার চামচ দিয়ে রায়ানের হাতে একটা জোরে বাড়ি দেয়। ফলে বেচারা রায়ান আহ বলে চিল্লিয়ে ওঠে। রায়ানের চিল্লানো দেখে মীরা বিরক্ত হয়ে যায়। এই, আপনার সমস্যা কি বলুন তো? এত চিল্লান কেন? আর একবার চিল্লানে না, সোজা নালার পানি খাইয়ে দেবো বলে দিলাম। মীরার কথা শুনে রায়ান আরেক মুহূর্তের জন্য দাঁড়ালো না, সোজা দৌড় দিল ওয়াশরুমের দিকে। তা দেখে মীরা হাসতে হাসতে শেষ। যাই হোক, রান্না শেষ করে মীরা রায়ানকে ডাকে। রায়ানও আসে খেতে। মীরা রায়ানকে সার্ভ করে দিচ্ছে আর রায়ান মীরাকে দেখছে। ঠিক এমনই ছিল আমাদের জীবনটা, তাই না মীরা? হাসি আনন্দেই দিন কাটতো আমাদের। জানো মীরা, মাঝে মাঝে মনে হয় ওই ঝড়টা না আসলেও পারতো। মীরা রায়ানকে এভাবে দেখে বলে, আমি জানি আমি অনেক সুন্দর, আর হাঁ করে থাকতে হবে না, পরে আপনার মুখে মশা ঢুকে যাবে। আমার বাসায় মশা নেই। ওহ সরি সরি, আমি তো ভুলে গেছি। আপনার মুখে মশা না, তেলাপোকার স্যুপ যাবে। মা, আমাকে মাফ করো, দোহাই চাই তোমার কাছে। রায়ান মীরার সামনে হাত জোর করে বলে, সরি মাই ডিয়ার সন, তোকে মাফ করলে যে আমার কলিজায় কষ্ট হয়। মীরা, কি? না মানে বলছিলাম যে খিদা লাগছে, একটু খাওয়াই দাও। কেন, আপনার কি হাত নেই? তোমাকে আমি কি বলছি মীরা? খাওয়াচ্ছি তো, বলার কি আছে? গুড। তারপর মীরা রায়ানকে খাওয়াতে লাগে। হঠাৎ রায়ান মীরার হাতে কামড় দেয়। মীরা চিল্লিয়ে ওঠে আর রাগে কটমট করে বলতে থাকে, এটা কি করলেন? আসলে কি বলো তো, তোমার হাতটা না অনেক নরম আর সুস্বাদু, তাই কামড় দিতে ইচ্ছে করছিল, তাই কামড় দিলাম আর কি। অসভ্য, বেহায়া, ফালতু। হয়েছে, এখন খাওয়াও। না, খাওয়াবো না। কি বললি? খাওয়াচ্ছি তো।
তারপর খাওয়া দাওয়া শেষে রায়ান মীরাকে বলে, শোনো, আমি একটা কাজে বাইরে যাচ্ছি। আমি আসা পর্যন্ত তুমি রুম থেকে বের হবে না, ঠিক আছে? আচ্ছা। রায়ান যেতে নেয়, কিন্তু কিছু একটা মনে করে মীরাকে আবার বলে, আর শোনো, কতক্ষণ পর তোমার কাছে কয়েকটা মহিলা আসবে। তারা যা করতে চায় তাদেরকে তা করতে দেবে। কোনো আবোল-তাবোল কিচ্ছু করবে না। ইজ দ্যাট ক্লিয়ার? মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে রায়ান চলে যায়। মীরাও লক্ষ্মী মেয়ের মতো সব গুজগাছ করে নিজের রুমে চলে যায়। মীরা রায়ানের কথা মতো রুমে বসে আছে। প্রায় অনেকক্ষণ হয়ে যায় মীরা একা একা রুমে বসে আছে। এভাবে একা একা বসে থাকতে মীরার মোটেও ভালো লাগছে না, বিরক্তি লাগছে খুব। মীরা বিছানায় বসে বসে রায়ানের 14 গোষ্ঠী উদ্ধার করছিল। তখনই রুমে দুটো মহিলা আসে। তাদেরকে দেখে মীরার মনে হয় হয়তো রায়ান তাদের পাঠিয়েছে, তাই সে মহিলাগুলোকে জিজ্ঞেস করে, আপনাদের কি মিস্টার রায়ান আহমেদ পাঠিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, কেন পাঠিয়েছেন আর আপনারা কারা? ম্যাম, আমরা পার্লার থেকে এসেছি। স্যার আমাদেরকে আপনাকে সাজানোর জন্য পাঠিয়েছে। মীরা আর কিচ্ছু বলল না। মহিলাগুলো মীরাকে সাজানো শুরু করে দেয়। মহিলাগুলো মীরাকে খুব সুন্দর করে সাজিয়েছে, তবে এত বেশি মেকআপ করেনি, কারণ রায়ানের কঠিন নির্দেশ মীরাকে যেন হালকাভাবে সাজানো হয়। মীরাকে রেডি করানো শেষে মীরা নিজেকে নিজে আয়নায় দেখতে থাকে। তার নিজের কাছে নিজেকে অপরূপ লাগছে। এদিকে রায়ান বাইরে থেকে অনেক আগেই চলে আসে বাসায়। এসেই রায়ান নিজের রুমে না গিয়ে অন্য রুমে যায় রেডি হতে, কারণ সে জানে তার মায়াপরীকে এখন সাজানো হচ্ছে। তাই নিজে একেবারে রেডি হয়ে মীরার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। রায়ান দরজা খুলে রুমে ঢুকতেই থমকে যায়। কি অপরূপ লাগছে তার মায়াপরীকে! কালো কালারের শাড়ির সাথে হালকা সাজ, চুলগুলো ছাড়া, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। এক কথায় পুরাই পরীর মতো, ঠিক যেমনটা রায়ান চেয়েছিল। রায়ানকেও কম লাগছে না। কালো কালারের শার্ট, সাথে কনুই পর্যন্ত শার্টের হাতা ফোল্ড করা, কালো কালারের জিন্স, জিন্সটা নিচ থেকে পায়ের গিরা পর্যন্ত ফোল্ড করা, ব্র্যান্ডেড শু আর ওয়াচ, মাথায় চুল স্পাইক করা। মীরা তো রায়ানকে দেখে প্রতিবারের মতোই আবার ক্রাশ খাচ্ছে। রায়ান পার্লারের মহিলাগুলোকে ইশারা করে যেতে বলে। তারা যেতেই রায়ান মীরার দিকে এগোতে থাকে, আর মীরা পেছাতে থাকে। মীরার পেছানো দেখে রায়ান এক টানে মীরাকে নিজের একদম কাছে নিয়ে আসে। রায়ানের চোখগুলো অনেকটা নেশাক্ত দেখাচ্ছে এখন। রায়ান ধীরে ধীরে মীরার ঠোঁটের দিকে আগাচ্ছে। যখনই মীরার ঠোঁট ছুঁতে যাবে, ঠিক তখনই এক মহান ব্যক্তির আবির্ভাব ঘটে। আর সেই মহান ব্যক্তি হলো রায়ানের এক সার্ভেন্ট। রায়ান বিরক্তির সাথে সার্ভেন্টকে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? ডাকছো কেন? আসলে স্যার, নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আসছি। যাও। সার্ভেন্টে যাওয়ার সাথে সাথে রায়ান মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে যেন মীরার মাথায় 101টা বাজ পড়ল, কারণ পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মীরা চারপাশ অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। তা দেখে রায়ান বাঁকা হেসে মীরার দিকে তাকিয়ে বলে, মেরু বেবি, কেমন লাগলো বাড়ি সাজানো? অসম্ভব সুন্দর। সবকিছুই তো তোমার জন্য, জান। আচ্ছা রায়ান, সকালে তো বাড়িটা সাজানো ছিল না, তাহলে এখন কিভাবে, মানে এত তাড়াতাড়ি? Oh my sweet darling, you know what? তুমি আমাকে এখনো চেনো নাই। রায়ান আহমেদ পারে না, এমন কিছুই নেই। আচ্ছা, এখন চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই মানে? গেলেই তো বুঝবা মেরি জান। তারপর রায়ান মীরার হাত ধরে সিঁড়ির দিকে যায়। চারপাশে সবগুলো লাইট অফ, শুধু একটা লাইট অন, যা রায়ান আর মীরাকে ফোকাস করছে। সবার দৃষ্টি এখন তাদের দিকে। রায়ান একটা মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলে, Ladies and gentlemen, meet my beautiful wife, Mrs. Mira Ryan Ahmed. রায়ানের কথা শেষ হতেই সবাই তাদেরকে নিয়ে হইচই শুরু করে দেয়। তারপর সবাই যার যার মতো পার্টি এনজয় করতে থাকে। রায়ান এক এক করে সবার সাথে মীরার পরিচয় করিয়ে দিচ্ছে। হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে মীরাকে জড়িয়ে ধরে। অনেকদিন পরে তোমাকে দেখলাম, মীরা। কেমন আছো? জি ভালো, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। মেয়েটা কিছু বলবে তার আগে রায়ান বলে উঠল, কেমন আছো কায়রা? ভালো, তুমি? আমি তো আমার বউকে নিয়ে অনেক ভালোই আছি। মীরা, ও হলো আমার ফ্রেন্ড। ও আচ্ছা রায়ান, আমার সাথে একটু আসতো, একটা কথা ছিল। আচ্ছা মীরা, তুমি একটু থাকো, আমি আসছি। তারপর রায়ান আর কায়রা চলে গেল। মীরার কেন জানি কোনো হিংসেই হচ্ছে না। তার মনে হচ্ছে বেটা বজ্জাতটা গেছে, মানে তাকে এক ঘাটে শান্তি দিয়ে গেছে।
মীরা কিছু করতে না পেরে একপাশে দাঁড়িয়ে রইল জুস হাতে নিয়ে। এদিকে রায়ানকে কায়রা 101টা ঝাড়ি দিচ্ছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস, একটি ধারাবাহিক গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।